আমরা আজকের ভিডিওতে ইয়া এবং ওয়া এর উচ্চারণ শিখব। আমাদের পূর্বের একটি ভিডিওতে বর্ণের উচ্চারণ স্থান এবং উচ্চারণ দেখিয়েছিলাম। এই ভিডিও দেখার পূর্বে আপনারা ওই উক্ত ভিডিওটি দেখে নিলে বুঝতে সুবিধা হবে। সেখানে উচ্চারণ স্থান সম্পর্কে বলা আছে ইচু ইয়াসানাম তালু, অর্থাৎ ই, ই, চা, ছা, যা, ঝা, ইয়া, ইয়া, রা। এই বর্ণের উচ্চারণ, এই বর্ণগুলোর উচ্চারণ স্থান তালু। এখন ইয়া, দেখুন আমরা যখন ইয়া বর্ণের উচ্চারণ করছি তখন একটু খেয়াল করুন। চা, ছা, চা, ইয়া, থা, ইয়া, যা, ইয়া। আমি যখন চ বলছি তখন দেখুন, আপনি উচ্চারণ করে দেখুন, যখন চ বলছেন তখন জিহ্বা তালুতে স্পর্শ করছে চা। ছ যখন উচ্চারণ করছেন জিহ্বা তালুতে স্পর্শ করছেন ঝা, যা, ঝা। কিন্তু আমি যখন ইয়া উচ্চারণ করছি ইয়া, তখন কিন্তু জিহ্বা তালুতে সম্পূর্ণভাবে স্পর্শ করছে না। এর কারণ হচ্ছে এই যে আমরা বর্ণের উচ্চারণ স্থান যেমন নির্ভর করে উচ্চারণের জন্য, ঠিক একইভাবে তার যে প্রযত্ন আছে সংস্কৃতে। প্রযত্ন দুই প্রকার, একটা আভ্যন্তর প্রযত্ন আর একটা বাহ্য প্রযত্ন। তো এই আভ্যন্তর প্রযত্ন পাঁচ প্রকার: স্পৃষ্ট, ঈষৎ স্পৃষ্ট, ঈষৎ বিবৃত এবং বিবৃত সংবৃত। ইয়া বর্ণটা হচ্ছে ঈষৎ স্পৃষ্ট বর্ণ। এখন ঈষৎ স্পৃষ্ট বর্ণ কি? বর্ণোচ্চারণের সময়ে জিহ্বা দ্বারা যে সকল বর্ণ সেই সেই উচ্চারণ স্থান পূর্ণরূপে স্পর্শ করে না, তাকে ঈষৎ স্পৃষ্ট বর্ণ বলে। বর্ণ উচ্চারণের সময় জিহ্বা দ্বারা যে সকল বর্ণ সেই সেই উচ্চারণ স্থান পূর্ণরূপে স্পর্শ করে না, অর্থাৎ ইয়ের উচ্চারণ স্থান তালু হলেও তার উচ্চারণের সময় সে তার উচ্চারণ স্থান অর্থাৎ তালুকে পূর্ণরূপে স্পর্শ করে না, জিহ্বা স্পর্শ করে না। সেই কারণে দেখবেন যে চা, ইয়া, ছা, ইয়া, যেহেতু এটা ঈষৎ স্পৃষ্ট বর্ণ, সেই কারণে তার উচ্চারণ স্থান, তার তার যে উচ্চারণ স্থান তালু, জিহ্বা সেটাকে সম্পূর্ণরূপে স্পর্শ করছে না। ইয়া, ইয়া। সংস্কৃতে ইয়া বর্ণ নেই। ইয়া ইকুয়াল টু ইয়া, অর্থাৎ এই তিনটা বর্ণ যখনই থাকবে বাংলায় বা বা সংস্কৃতের ক্ষেত্রে, বাংলা ভাষায় বাংলা হরফে যখন সংস্কৃত লেখা হবে তখন এই তিনটা বর্ণ যেখানেই থাকবে সেখানে কিন্তু একটাই উচ্চারণ হবে, ইয়া, অর্থাৎ আলাদা কিছু হবে না। এই ইয়া, ইয়া বা জপালা এর উচ্চারণ সংস্কৃতি ইয়া। তবে পদের মধ্যে এভাবে যদি আমরা ভেঙে দেখাই তাহলে বিভিন্ন সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমন অন্যায়, অন্যায় শব্দটা যদি আমরা আহ, বইতে লেখার সময় যদি অন্যায়া লিখি তাহলে কিন্তু আসলে শুদ্ধ উচ্চারণটা হবে না। মানে আমরা চেয়েছি যাতে পাঠক বিভ্রান্ত না হয়ে কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে পারে সেটাকেই গুরুত্ব দিতে, মানে আমাদের লক্ষ্য যেহেতু শুদ্ধ উচ্চারণ, তাই আমরা এই ইয়াটাকে না লিখে আমরা এই, দেখুন এই জপ ইয়া, ইয়া বা জপলাটাকে জপলায়ের উচ্চারণ ইয়া দিয়ে না লিখে আমরা ইয়া দিয়ে লিখেছি। ইয়াটা কেন লিখেছি? তার কারণ হচ্ছে যে এটা আপনার বোঝার সুবিধার জন্য, আর কিছু না। আমি যদি আহ বইয়ের ভিতরে ভেঙে ব্যাকরণগত ভাবে বা অন্যভাবে লিখি, তাহলে আমি যেভাবেই লিখি, আমি কেন লিখেছি কারণটা হচ্ছে যেভাবে লিখলে আপনার উচ্চারণের সুবিধা হয় বা পাঠকের উচ্চারণের সুবিধা হয়, যেখানে যেভাবে লিখলে সুবিধা হয় আমরা সেভাবেই করেছি। আর লেখার পরে আপনি যেহেতু ভিডিও দেখে উচ্চারণ শিখবেন, সেক্ষেত্রে ওইটা আপনার জন্য খুব বেশি অসুবিধা হবে না। অর্থাৎ আমরা ব্যাকরণগত ভাবে ভাগার চেয়ে আমরা পড়তে সুবিধা হয়, পাঠকের যাতে উচ্চারণ করতে সুবিধা হয়, উচ্চারণের সুবিধার জন্য আমরা এটা দিয়েছি। এবং আমরা বলেছি যে আপনি বইটা যখন পড়বেন তখন অবশ্যই আগে ভিডিওটা দেখবেন তারপরে পড়বেন। সেক্ষেত্রে আপনাদের উচ্চারণের ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি শুধু বই পড়েন, এই উচ্চারণটা ভেঙে দেখেন, উচ্চারণ আমরা যেভাবে ভেঙে দেখিয়েছি সেটা দেখে যদি শুধু দেখে পড়ার চেষ্টা করেন, বই দেখে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমরা কেন ভেঙে দেখিয়েছি? তার কারণ হচ্ছে আমরা চেয়েছি আপনি কত সহজে
উচ্চারণটা শিখতে পারেন। এখন আপনি যদি আমাদের যে ভিডিওটি আছে, ভিডিও না দেখে যদি শুধু বইটা পড়েন, তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু আমরা যেহেতু আপনি ভিডিও দেখে এবং বই দেখে পড়বেন, তাহলে আপনি ভিডিও দেখার পর বই দেখে যত সহজে উচ্চারণ করতে পারেন, আমরা ঠিক সেইভাবেই লিখেছি। অর্থাৎ এখানে কিন্তু ব্যাকরণগত কোনো ভিত্তি নেই। আপনি যদি ইয়টাকে ব্যাকরণগত ভাবে ইয় উচ্চারণ বলেন, তাহলে কিন্তু এটা ভুল হবে। অর্থাৎ আমাদের ভিডিও দেখে আপনি যখন উচ্চারণ শিখবেন, তখন যেভাবে ভাঙলে সহজে আপনি শিখতে পারেন, সহজে আপনি বুঝতে পারেন, ঠিক সেইভাবে আমরা সেখানে লিখেছি। এখন দেখুন, আদতে যখন আমরা যদি এই তিনটা বর্ণকে ভেঙে ইয়া বা ইয়া বা ইয়া আমরা যাই লিখি না কেন, উচ্চারণে কিন্তু কোনো ভিন্নতা আসে না। ঠিক আছে, ধরুন নরসিয়া, এই নরসিয়া শব্দকে ভেঙে যদি আমরা নারসিয়া করি বা নারসিয়া করি বা নারসিয়া যাই লেখা হোক, সবগুলো উচ্চারণ কিন্তু একই রকম হবে যদি আপনি উচ্চারণ করতে পারেন, এবং আমাদের ভিডিও দেখে যদি আপনি উচ্চারণ শেখেন, তাহলে কিন্তু উচ্চারণটা একই রকম হবে। তার কারণ আমরা আমরা এখানে নারসিয়া লিখেছি, তার কারণ এই নারসিয়া যদি লিখলে আপনি যত সহজে নারসিয়া উচ্চারণ করতে পারবেন, অন্য কোনো বর্ণ লিখলে আপনি অতটা সহজে উচ্চারণ করতে পারবেন না বা বুঝতে পারবেন না। সেই কারণে আমরা এইভাবে লিখেছি। আসলে আপনাকে ব্যাকরণ শেখানো আমার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে সহজে শুদ্ধ উচ্চারণ করতে পারেন, সেটা। এখন আমরা দেখি ওয়া এর উচ্চারণ। দেখুন, আমাদের সেই আগের ভিডিওতে যেটা বর্ণের উচ্চারণ স্থান এবং উচ্চারণ শেখানো হয়েছে, সেখানে লেখা আছে ঋতুল আসানাম দন্তাহা, বৃ, তা, থা, দা, ধা, না। এই বর্ণের উচ্চারণ স্থান দন্ত। আবার বলা হচ্ছে উপপাদমানিয়ানাম ওষ্ঠৌ, উ, পা, ফা, বা, ভা, মা এবং উপাদমানীয় এই বর্ণগুলোর উচ্চারণ হচ্ছে ওষ্ঠ। তাহলে বকারের উচ্চারণ, যেটা অন্তস্থ ওয়াকারের উচ্চারণ কি হচ্ছে? দন্ত ওষ্ঠ। তার মানে দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, জিহ্বা দন্ততে টাচ করবে এবং জিহ্বা ওষ্ঠতে টাচ করবে। কিন্তু আমরা বলছি যে বটা তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন? বটা উচ্চারণ করবেন দুইটা ঠোঁটকে, অর্থাৎ অন্তঃস্থ ব এবং বর্গীয় ব। এটা কিন্তু প ফ ব ভ না, প ফ ব ভ না, এটা কিন্তু ইয়া, রা, লা, ওয়া, এটা অন্তঃস্থ ব। এই অন্তঃস্থ ব যখন আপনি উচ্চারণ করবেন, তখন খুব সুন্দর একটা টেকনিক আছে। আপনি ব কে, অর্থাৎ ব, প ফ ব, এই বটাকে যখন উচ্চারণ করছেন, তখন দুইটা ঠোঁটকে টাচ না করে ব উচ্চারণ করবে। একটু খেয়াল করুন, ওয়া, ওয়া, ওয়া। তখন দেখেন এই যে দুইটা ঠোঁটকে স্পর্শ না করে আপনি যদি ব কে উচ্চারণ করেন, তখন একটা ওয়া, এই ধ্বনি একটা আসবে, এটা একটা, এই একটা সাউন্ড আসবে, ওয়া, ওয়া। এই যে ওয়াটা উচ্চারণ করছেন, দেখেন, যদি আপনি উচ্চারণ করতে যান, জিহ্বাটাও কিন্তু আপনার চলে আসছে দন্তের কাছে। ওয়া, ওয়া, একটু খেয়াল করুন, আপনি দুইটা ব কে, প ফ ব, যে বর্গীয় ব আছে, সেই বর্গীয় ব কে আপনি যখন দুইটা ঠোঁটকে স্পর্শ না করিয়ে বটাকে উচ্চারণ করতে যাবেন, ওয়া, 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 তখন দেখবেন জিহ্বাটাও দন্তের কাছাকাছি চলে আসছে, আবার ঠোঁটটাও কাছাকাছি চলে আসছে, প্রায় স্পর্শ করছে, কিন্তু স্পর্শ করছে না। এখন বকার যদি দন্তস্থ থাকে, বর্ণ হয়, তাহলে তো জিহ্বা দন্ততে স্পর্শ করার কথা এবং বটা ওষ্ঠতে স্পর্শ করার কথা। অর্থাৎ জিহ্বা দন্ততে স্পর্শ করার কথা, একইভাবে দুইটা ঠোঁট পরস্পরকে স্পর্শ করার কথা, কিন্তু এটা করছে না, প্রায় কাছাকাছি যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ইয়া বা অন্তস্থ বর্ণ হচ্ছে ঈষৎ স্পৃষ্ট বর্ণ। আর ঈষৎ স্পৃষ্ট বর্ণের সংজ্ঞাটাই হচ্ছে এরকম, বর্ণোচ্চারণ সময়ে জিহ্বা দ্বারা যে সকল বর্ণ সেই উচ্চারণ স্থান পূর্ণরূপে স্পর্শ করে না। সেই কারণে আমরা যখন অন্তঃস্থ ব বলি, তখন বর্গীয় বকে দুইটা ঠোঁট, যখন বর্গীয় বর উচ্চারণে যখন দুটো ঠোঁটকে স্পর্শ করে, প ফ ব, দুটো ঠোঁটকে স্পর্শ না করিয়ে যদি আমরা ব উচ্চারণ করি, তখন যে ব সাউন্ডটা আসে সেটাই এই ওয়া এর উচ্চারণ। এই ওয়া, ওয়া, ওয়া যে উচ্চারণটা আসে, তখন কিন্তু আপনি খুব সহজেই এই ওয়া, এই উচ্চারণটাই পাবেন। এই উচ্চারণটা কেন পাচ্ছেন? তার কারণ দেখুন, একটু খেয়াল করুন, এই ওয়াটা হচ্ছে ওষ্ঠ বর্ণ, আবার এই ওয়াকারটাও দন্তস্থ বর্ণ। সেই কারণে ওয়া, 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 ওয়াটা আমরা কিছু কিছু সময়
এইভাবে লিখেছি, স্বাগতমকে আমরা স্বাগতা লিখেছি। আমি যদি আপনাকে এইভাবে লিখে দেই এবং আপনি যদি ভিডিও দেখে উচ্চারণটা শেখেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার উচ্চারণ করার জন্য, শেখার জন্য সহজ হবে বলেই আমরা কিন্তু এটা করেছি। সন্ধির নিয়ম অনুযায়ী সুযুক্ত আগতা স্বাগতা, কিন্তু আপনি যখন উচ্চারণ করবেন তখন কিন্তু আপনাকে স্বাগতা স্বাগতা স্বাগতা, কিন্তু এই যে ওয়া, সোয়া, ওয়া, এই যে বর উচ্চারণটা আপনি করছেন ওয়া, দুইটা ঠোঁটকে টাচ না করে ওয়া, ঠিক সেই কারণে কিন্তু সোয়া, সোয়া, সোয়া। কিন্তু আপনি যদি সোয়া বলেন তাহলে কিন্তু হবে না। সোয়া, সোয়া, সোয়াগাতা, অর্থাৎ এই বটার উচ্চারণ ওয়া, সোয়া। কিন্তু আপনি সু আগতা যদি বলেন, সোয়াগাতা, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনাকে উচ্চারণ করতে হবে দ্রুত, সু এবং সোয়া, সোয়া। এটা দেখবেন তখন এই যে আপনার যে ওয়াকারের যে উচ্চারণটা সঠিক হয়ে যাবে। একটু খেয়াল করুন, কিছু পুরনো বাংলা বর্ণমালায় দেখা যায় যে প ফা বা ফা মা ইয়া রা লা বা, এটা কিন্তু আমরা আগে যখন পড়েছি পুরনো বাংলা বর্ণমালা বইতে আছে, কিন্তু দুটো বর্ণই ব কিন্তু একই রকম, দুটো ব একই রকম মানে দেখতে, কিন্তু এটা দুটো কিন্তু ভিন্ন বর্ণ। একটা বর্গীয় বা, এই যে প ফা বা, আর একটা হলো অন্তঃস্থীয় বা, ইয়া রা লা বা। আধুনিক যে বাংলা ভাষা আছে সেখানে কিন্তু এই অন্তঃস্থীয় বকার কিন্তু নেই। বাংলা ভাষায় অন্তঃস্থীয় বকারের যে কাজ সেটা বর্গীয় বকার দিয়ে সম্পাদন করা হয়েছে। অর্থাৎ দুটো ব দেখতে এক হলেও সংস্কৃতে যেটা আছে, মানে বাংলায় যখন দুটো ব এক হলেও সংস্কৃতে যখন বর্গীয় ব আছে, তখন এই ব কে একটা পেট কেটে লেখা হয়। এই পেট কাটা ব দেখেন, এই যে ব, এটা হচ্ছে বর্গীয় ব, প ফ ব। আর বাংলায় কিন্তু যেটা হয়, এই ব বা ব দুটোকেই কিন্তু এই বকার দিয়ে লেখে। সংস্কৃতে বর্গীয় ব এর উচ্চারণ ব এর মতো, বর্গীয় ব আমরা যেভাবে উচ্চারণ করি বাংলা সেভাবে, কোনো পার্থক্য নেই। কিন্তু অন্তঃস্থীয় ব এই ব এর মতো না। ঠিক আছে, অন্তঃস্থীয় ব এই ব এর মতো না। সেটাই আমরা এই অন্তঃস্থ বটা কেমন সেই উচ্চারণটা আমরা শিখেছি। তো আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।